গুড আফটারনুন স্টুডেন্টস। মোটামুটি আমাদের ইনফেকশন কন্ট্রোল চ্যাপ্টারটা বোঝা গেছে। তো আমরা নেক্সট যে চ্যাপ্টারটা স্টার্ট করব সেটা হলো পেশেন্ট এনভায়রনমেন্ট ইন দ্য হসপিটাল পেশেন্টস ইউনিট। এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার 2, ইউনিট 2, চ্যাপ্টার 3। ঠিক আছে, এটা কমপ্লিটলি ফান্ডামেন্টাল যে তোমাদের বইটা দেওয়া হয়েছে কাউন্সিল থেকে সে বইটাই ফলো করেছি, এছাড়া কিছু এক্সট্রা অন্য বই থেকেও আছে। ঠিক আছে, তো আমরা এই চ্যাপ্টারটা পড়লে যেটা শিখতে পারবো সেটা হলো পেশেন্টের এনভায়রনমেন্ট কেমন হয় হসপিটালে সেটা জানতে পারবে, বুঝতে পারবে। থেরাপিউটিক এনভায়রনমেন্ট বলতে কী বোঝানো হয় সেটা বুঝতে পারবে। পেশেন্টের সেফটি দেওয়ার জন্যে কোন কোন নিড আছে বা কোন কোন ফ্যাক্টরগুলো ম্যাটার করে পেশেন্টকে সেফটি দিতে গেলে সেটা বুঝতে পারবে। পেশেন্টের সাইকোসোশ্যাল বা অ্যাস্থেটিক ফ্যাক্টরসগুলো সেটা জানতে পারবে এবং পেশেন্টের অ্যাডমিশন প্রসিডিওর, ডিসচার্জ প্রসিডিওর, এটা সম্পর্কেও আমরা এই ইউনিট থেকে জানতে পারবো। পেশেন্ট হসপিটালে অ্যাডমিশন হলে যে এফেক্টগুলো হয়, মানে পেশেন্টের মধ্যে তো কিছু চেঞ্জেস আসে, তো সেই চেঞ্জেসগুলোও আমরা জানতে পারবো। ঠিক আছে, এবার আসি ইন্ট্রোডাকশান বলতে যে পেশেন্ট একটা হসপিটালে ভর্তি হয়েছে, এটা একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্স। তাহলে কি হয়, সেই জন্য পেশেন্টের কিছু ইন্ডিভিজুয়ালিটি চেঞ্জ হয়, তার এনভায়রনমেন্ট চেঞ্জ হয়েছে, তো সেক্ষেত্রে তার অ্যাক্টিভিটি কিছু মডিফিকেশান হয়। তো সেই রিলেটেড পড়াশুনোটা আজকে আমরা করব। তো এনভায়রনমেন্ট বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, হসপিটালে যে পেশেন্টের রুম, তার টেম্পারেচার, তার এয়ার পিউরিফিকেশান, ভেন্টিলেশন, বেড, আর্টিকেলস, ডিফারেন্ট টাইপ অফ নয়েজ। তোমরা যখন আইসিইউতে যাবে দেখবে অনেক ধরনের আওয়াজ হয়, ওয়ার্ডগুলোতে অন্য ধরনের আওয়াজ, অত ধরনের আওয়াজ তোমরা শুনতে পাবে না, মানে নয়েজ। ঠিক আছে, এটা গেল হসপিটালের পেশেন্ট এনভায়রনমেন্ট। নেক্সট আসছে পেশেন্ট ইউনিট। মানে পেশেন্ট ইউনিট কেমন হয়, পেশেন্ট ইউনিট বলতে বোঝানো হচ্ছে পেশেন্ট যে ডিপার্টমেন্টে আছে সেই ওয়ার্ডটায়, সে ইনক্লুডিং কি বেড হতে পারে, তার আর্টিকেলস বা লকার, তার সারাউন্ডিংস, আশেপাশে যা আছে সেটাকে নিয়েই পেশেন্টের ইউনিট বলা হচ্ছে। যেমন ধরো ওপিডি থেকে ফার্স্ট কি বলা হয়, যে পেশেন্টের জন্য একটা বেড রেডি করতে। আমরা তো সাডেনলি কোনো পেশেন্টকে ওয়ার্ডে পাঠিয়ে দিই না, আগে জেনে নিই কোথায় বেড ফাঁকা আছে। যেখানে রেসপেক্টিভ ওয়ার্ডে পেশেন্টটা ভর্তি হবে সেখানে ইনফরমেশন থাকে যে আজ পেশেন্ট ভর্তি হবে, এই ইউনিটের এই দিনে পেশেন্ট অ্যাডমিশন হয়, এটা শিডিউল থাকে, হ্যাপাজার্টলি এটা হয় না। এবার নেক্সট কী করা হয়, সেই অনুযায়ী ওয়ার্ডের সিস্টার বা যারা হেলথ কেয়ার ফেসিলিটি বা দিচ্ছে বা হেলথ কেয়ার প্রোভাইডার, তারা কী করে বেড রেডি করে রাখে। সেটা রেডি করতে হয় কোন কারণে, কেননা কখনো যদি ইমার্জেন্সি পেশেন্ট আসে তখন তো তুমি নিশ্চয়ই বেড রেডি করতে থাকবে না, আগেই আমার বেডটা রেডি করে রাখতে হয়। তাহলে সেটাতে এই জন্যেই কিছু কিছু এমার্জেন্সি বেড সেগুলো হচ্ছে অ্যাডমিশন বেড, কার্ডিয়াক বেড, অর্থোপেডিক বেড, অপারেশন বেড, এগুলো সবসময় আমরা রেডি করে রাখার চেষ্টা করি। কেন, যখন তখন এমার্জেন্সি সিচুয়েশনে পেশেন্ট আসতে পারে। ঠিক আছে, এই বেডগুলো তোমাদেরকে কিন্তু বানানো শিখতে হবে। এই যে বেডগুলো অ্যাডমিশনের আগে, তাহলে কি করলাম আমরা, বেড রেডি রাখলাম, বেডের পজিশান ঠিক করতে হবে। দেখবে অনেকের বাড়িতে বেড অনেকটা উঁচু, কারোর মিডিয়াম, কারোর একটু নিচু। তো আমাদের পেশেন্টের কন্ডিশন ওয়াইজ কিন্তু এই বেডের হাইটটা আমরা ডিসাইড করি। ঠিক আছে, এছাড়া বেডের অ্যাক্সেসরি যে আর্টিকেলস বা ইউটেন্সিলস সেগুলোও কিন্তু রাখতে হয়। যেমন আইসিইউ যদি হয়ে থাকে, আইসিইউর বেড যখন তুমি সেট আপ করবে তখন দেখবে তার পাশে কার্ডিয়াক মনিটর, আইভি স্ট্যান্ড, লাইফ সেভিং মনিটর, ডিভাইস, এগুলো সব থাকে। কিন্তু একটা জেনারেল ওয়ার্ডে কী থাকে, একটা বেড, একটা লকার, একটা আইভি স্ট্যান্ড, অক্সিজেন সিলিন্ডার, এগুলো। ঠিক আছে, এটাই এখানে বলা হয়েছে। নেক্সট, প্রিপেয়ারিং দ্য ইউনিট ফর অ্যাডমিশন। মানে তুমি এবার ইউনিটটাকে রেডি করছো, যে একটা ইউনিট রেডি করতে গেলে পেশেন্টের কীভাবে করা যায় সেটা কি আছে। হ্যান্ড ওয়াশিং আমরা জানি, যে কোনো প্রসিডিওরের আগে আমরা কি করব, হাতটা ধুয়ে নেব। তাহলে হাতটা ধুয়ে নিলাম, মানে যে কোনো প্রসিডিওরের আগে আমাদের হাত ধোয়া প্রোটোকল, তাই আমি হ্যান্ড ওয়াশিং করলাম। কেন, টু রিডিউস স্প্রেড অফ মাইক্রো অর্গানিজম।
তোমরা যে কাজই করো না কেন আমরা কিন্তু র্যাশনাল জিজ্ঞেস করব। অতএব র্যাশনাল কেউ যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু তোমাকে সেটার এক্স্যাক্ট অ্যান্সার দিতে হবে যে তুমি যে হাতটা ধুলে কেন ধুলে। তাহলে টু প্রিভেন্ট বা টু রিডিউস স্প্রেড অফ মাইক্রো অর্গানিজম বলতে পারবে। নেক্সট, প্রিপেয়ার অ্যাডমিশন বেড, মানে অ্যাডমিশন বেড আমি তৈরি করলো, এই বেডটা কিন্তু তৈরি করা আমরা শিখবো, ঠিক আছে? তোমরা এলেই করে দেখাবো, সেটা সুবিধা হবে। তাহলে কেন বেড রেডি করলাম? পেশেন্টটাকে রিসিভ করার জন্য। মেনটেনেন্স অফ পজিশন অফ বেড, এই যে বললাম পেশেন্ট যদি ট্রলিতে আসে তাহলে কি পেশেন্টটাকে যদি খুব উঁচু করে রাখো বেড থেকে বেডে তোলাটা রিস্কি হয়ে যাবে বা অসুবিধা হবে, তাহলে কি একদম ট্রলির লেভেলে আমি বেডটাকে রাখবো। নেক্সট কি আছে? অ্যাসেম্বল দ্য নেসেসারি ইকুইপমেন্ট অ্যান্ড পার্সোনাল কেয়ার আইটেমস, মানে পেশেন্টের যে বিলঙ্গিং আর নেসেসারি ইকুইপমেন্ট মানে যেগুলো দরকার সেগুলো কিন্তু পেশেন্টের পাশে রাখবো। কেন? যাতে আননেসেসারি ডিলে না হয়। দেখা গেল তোমাকে বলা হয়েছে যে একটা বুকে ব্যথা নিয়ে পেশেন্ট আসছে, মানে চেস্ট পেনের পেশেন্ট আসছে, তাহলে তুমি কি করবে? কার্ডিয়াক বেড রেডি করবে। তা কার্ডিয়াক বেড রেডি করছি মানেই আমাকে ইসিজি মেশিন বা কার্ডিয়াক মনিটর পাশে রাখতে হবে। তাহলে কি আমার যেই কার্ডিয়াক পেশেন্ট এসছে আমি ইমিডিয়েটলি কার্ডিয়াক মনিটর লাগাতে পারবো, ইসিজি করতে পারবো, ঠিক আছে? তাহলে আমার দেরি হবে না, ডিলে হবে না। নেক্সট, অ্যারেঞ্জ দ্য ফার্নিচার টু দ্য বেড, আমি যদি ঠিক জায়গায় বেডের হ্যাপাজার্ড করে জিনিসপত্র সাজিয়ে রাখি তাহলে আমার কাজ করতে অসুবিধা হবে। তাহলে একটা সুন্দর করে সাজিয়ে রাখতে হবে যাতে কাজ করতেও সুবিধা হয় কিন্তু পেশেন্টেরও আবার অ্যাক্সেসেবল হয়, ঠিক আছে? নেক্সট, অ্যাসেম্বল স্পেশাল ইকুইপমেন্ট লাইক অক্সিজেন সিলিন্ডার, আইভি স্যালাইন স্ট্যান্ড এক্সেট্রা। এই যে বললাম পেশেন্টের ইউনিট ওয়াইজ আর্টিকেলগুলো আমরা, হয়তো কেউ বললো শ্বাসকষ্টের পেশেন্ট আসছে, তাহলে আমরা কি করব? অক্সিজেন সিলিন্ডার রাখবো, নেবুলাইজেশন দেওয়ার জন্য নেবুলাইজেশন মাস্ক রাখবো, অক্সিজেন ক্যানুলা রাখবো, ঠিক আছে? তাহলে পেশেন্টের অ্যাডমিশন ওয়াইজ, পেশেন্টের কন্ডিশন ওয়াইজ আমাকে আর্টিকেলস বা ইকুইপমেন্ট বা বেড রেডি করতে হবে, ঠিক আছে? নেক্সট, থেরাপিউটিক এনভায়রনমেন্ট। থেরাপিউটিক এনভায়রনমেন্ট বলতে বোঝানো হয় যে এনভায়রনমেন্টে পেশেন্টের থেরাপিটা চলবে, ঠিক আছে? যেমন ধরো একটা পেশেন্ট আসলো, তাহলে আমরা কি জানি? ওয়েল ভেন্টিলেটেড রুম হবে, সেখানে মানে খাওয়ার জল সাপ্লাই থাকবে, লাইট থাকবে পর্যাপ্ত পরিমাণে, এয়ার ভেন্টিলেশন হবে, এগুলো একটা পেশেন্টের ইউনিট। তো তুমি যদি একটা সয়েল বা মানে পুওর ভেন্টিলেটেড রুমে রাখো পেশেন্টের তো ট্রিটমেন্ট ভালো হবে না, না? সেই জন্যে আমরা ওয়েল ভেন্টিলেটেড রুম, যেখানে পেশেন্টের থেরাপিটা চলবে সেরকম একটা রুমেই কিন্তু পেশেন্টকে রিসিভ করব, ঠিক আছে? যাতে কোনো রকম কোনো অ্যাডভার্স এফেক্ট পেশেন্টের লাইফকে ইনফ্লুয়েন্স না করতে পারে, ঠিক আছে? যাতে পেশেন্ট কমফোর্টেবল ফিল করে, যাতে পেশেন্ট কোনো রিস্কি বিহেভিয়ার না শো করতে পারে, বা পেশেন্টের লাইফ থ্রেটনিং কোনো আর্টিকেলস ওখানে না থাকে, এইগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে। এবং থেরাপিউটিক এনভায়রনমেন্টে পেশেন্টের পরিবেশে কখনো কিন্তু কোনো রকম রিস্কি আর্টিকেলস বা কোনো রিস্কি জিনিস যেটা থেকে পেশেন্টের ইনজুরি হতে পারে এরকম কোনো আর্টিকেলসও কিন্তু আমরা পেশেন্টের এনভায়রনমেন্টে রাখবো না, ঠিক আছে? ফ্লোরেন্স নাইটিঙ্গেলের একজন মানে আমরা জানি ফ্লোরেন্স নাইটিঙ্গেল বলেছিলেন যে পেশেন্টের রুম এমনই হবে যেখানে পিওর এয়ার মানে বিশুদ্ধ বাতাস, পিওর ওয়াটার, ক্লিনলিনেস, লাইট, হোয়াইটনেস, নিটনেস, ফ্রিডম ফ্রম অর্ডার, অপরচুনিটি ফর প্রাইভেসি, এগুলো সমস্ত থাকবে। এবং ওয়েস্ট ডিসপোজাল মানে এক্সক্রিটা ডিসপোজাল কিন্তু সেফলি মানে করার ব্যবস্থা থাকবে। এবং ইনসেক্ট অ্যান্ড পেস্ট সেখানে থাকবে না। দেখবে তোমরা যখন ওয়ার্ডে ডিউটি করবে রেগুলার বেসিসে পেস্ট কন্ট্রোল থেকে মানে লোক আসে এবং তারা কিন্তু ট্রিটমেন্ট করিয়ে যান, ঠিক আছে? তাহলে মোটামুটি বোঝা গেল যে একটা থেরাপিউটিক এনভায়রনমেন্ট বলতে আমরা কী বোঝাচ্ছি। নেক্সট হচ্ছে ফিজিক্যাল ফ্যাক্টরস, মানে একটা থেরাপিউটিক এনভায়রনমেন্ট হতে গেলে তাহলে আমার কী কী লাগছে। এবার আমরা পয়েন্টগুলো দেখে নিই। লাইটিং, লাইটিং বলতে এই যে আমরা বললাম অ্যাডিকুয়েট লাইট, তাহলে যেন ডে লাইট সেই এরিয়াটায় আসে সেটা যেন ব্যবস্থা থাকে, মানে ন্যাচারাল ডে লাইট অবশ্যই চাই দিনের বেলা, এবং রাতে যেন আর্টিফিশিয়াল লাইটের ব্যবস্থা থাকে সেটা খেয়াল করতে হবে। আর এটাও খেয়াল রাখবো যে এক্সেসিভ লাইট বা চকচকে লাইট, ব্লিঙ্কিং করছে এরকম লাইট
কখনো থেরাপিউটিক এনভায়রনমেন্টে থাকবে না। এবং ইলুমিনেশনটা কি হবে, যে ওই ধরো কখনো কারেন্ট চলে গেছে, দেখবে ডিস্ট্রিক্টে বা আরও সাব ডিভিশন বা পিএসসিতে অনেক সময় লাইট মানে কাট অফ, পাওয়ার কাট হয়ে যায়, সেক্ষেত্রে 15 to 20 ফুটের ক্যান্ডেল অ্যাকসেপ্ট করা যেতে পারে। ঠিক আছে, দেখবে ওখানে ক্যান্ডেল কিন্তু সাপ্লাই পাওয়া যায়, যেটা আমাদের মানে প্রপার টারশিয়ারি কেয়ার সেন্টারে মনে হয় পাওয়া যায় না। ঠিক আছে, নেক্সট টেম্পারেচার। তাহলে টেম্পারেচার কেমন হবে? টেম্পারেচার বলছে যে নর্মালি বডি ফাংশন মেনটেন করার জন্য যে টেম্পারেচার দরকার, রুমের টেম্পারেচারটা যেন সেরকমই হয়, মানে একটা ওয়ার্ম ফিলিং থাকে, যে কোনো পেশেন্টের যেন এক্সেসিভ পাসপিরেশন না হয়, কোনো পেশেন্ট যেন আবার কুল না হয়ে যায়, মানে খুব ঠান্ডা লাগছে এরকমও যেন না হয়। নর্মাল যে টেম্পারেচার অ্যাকসেপ্টেড বাই এভরিওয়ান, সেরকমই যেন টেম্পারেচার থাকে। ঠিক আছে, নেক্সট আসছে ভেন্টিলেশন। ভেন্টিলেশনে বলা হচ্ছে যে সাফিসিয়েন্ট এয়ার মুভমেন্ট যেন করে, এমন ভেন্টিলেশন হলো যে প্রচুর সোয়েটিং হচ্ছে সেরকম যেন না হয়, আর ভেন্টিলেশনের সাথে ফ্রেশ এয়ার এবং হিউমিডিটি মেনটেন হচ্ছে সেটাও একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, নেক্সট হিউমিডিটি। হিউমিডিটি বলতে বোঝানো হচ্ছে 40 to 60% ইজ কমফোর্টেবল। তো রুমের হিউমিডিটি যেন সেরকম থাকে, কেননা যদি বেশি কমে যায় হিউমিডিটি তাহলে দেখবে গরম লাগে, আবার বেশি বেড়ে গেলে শীত করে। তো সেইটা একটুখানি খেয়াল রাখতে, হিউমিডিটি বেশি হলে দেখবে আমরা প্রচণ্ড রেস্টলেস হয়ে যাই, অস্বস্তিকর পরিবেশ লাগে, তো সেটা যেন না হয় সেটা একটু খেয়াল রাখতে হবে। আর যত একটু হিউমিডিটি কম হতে থাকে তত কিন্তু বেশ সুদিং ওয়েদারটা হয়, যার জন্যে আইসিইউ বা ইন্টেন্সিভ ইউনিটে দেখবে হিউমিডিটি একটু কমের দিকেই থাকে, কেননা ওখানে কন্টিনিউয়াসলি ইলেকট্রনিক মনিটরিংগুলো হতে থাকে, তো মনিটরগুলো চলতে থাকে, সেই জন্য এমনিই একটা গরম থাকে ওখানে, তাই হিউমিডিটিটা একটু কমিয়ে রেখে সেটা মেনটেন করার চেষ্টা করা হয়। নেক্সট নয়েজ। জানো হসপিটালে অ্যাকর্ডিং টু ওয়ার্ড আমাদের নয়েজ মডিফিকেশান করতে হয়। তো দুপুরবেলা বা এমনি একটা ইমার্জেন্সি ওয়ার্ডে যেরকম সাউন্ড হয়, তুমি একটা কোল্ড ওয়ার্ডে যেখানে পেশেন্টরা বহুদিন ধরে আছে, ট্রিটমেন্ট চলছে, সেখানে কিন্তু সাউন্ডের লেভেলটা অনেক কম। একটা ইমার্জেন্সি ওয়ার্ড নিজেরাই ভেবে দেখো, তাহলে বুঝতে পারবে। আর একটা জেনারেল ওয়ার্ডের মধ্যে সাউন্ডের কিন্তু অনেক ডিফারেন্স হয়, বা কোল্ড ওয়ার্ডগুলোতেও কিন্তু সাউন্ডের অনেক ডিফারেন্স হয়। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, যে কোনো ইরিটেবল সাউন্ড বা ওই আওয়াজগুলো যেন পেশেন্টকে ইরিটেট না করে, পেশেন্টকে এক্সস্টেড না করে দেয়, এইটা একটুখানি খেয়াল রাখতে হবে। আর যেটা হচ্ছে, যদি মানে এক্সেসিভ সাউন্ড হয়, দেখবে পেশেন্টটা রেস্টও নিতে পারে না, ঘুমোতে পারে না, সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। তাহলে দেখো, পেশেন্টের থেরাপিউটিক এনভায়রনমেন্টের ক্ষেত্রে নয়েজের একটা ইম্পর্ট্যান্ট রোল আছে, কেননা নয়েজ কী করছে, যে বিভিন্নভাবে প্রোডাকশান হতে পারে। যেমন ধরো একটা হুইল চেয়ার যাচ্ছে যখন, তখন একটা সাউন্ড হতে পারে, বা পেশেন্ট এসেছে সাডেনলি তুমি আইভি স্ট্যান্ডটা এমন করে টেনে নিয়ে গেলে যে আওয়াজ হতে হতে গেল, যেটার জন্য পেশেন্ট মোটেই প্রস্তুত ছিল না, এই আওয়াজটা তো কেউ নর্মালি শোনে না। বা অক্সিজেন সিলিন্ডার যখন আমরা টেনে নিয়ে যাই, তখন দেখবে একটা খুব জোরে আওয়াজ হয়, তো এগুলো তো কারোরই কিন্তু অভ্যেস নেই। তো সেই জন্য আমরা চেষ্টা করব যখনই কোনো কাজ করব একটু সাউন্ডটাকে যদি কন্ট্রোলে রেখে কাজটা করা যায়। আর যখন খুব জোরে কথা বলবো না, যখন যেটা দরকার সেই সাউন্ডেই বলতে হবে। আর এছাড়া তো আমরা সবাই জানি 60 বা 65 ডেসিবেল আমরা যেটা নর্মালি কনভারসেশন করি সেটা অ্যাকসেপ্টেবল। ঠিক আছে, নেক্সট ডেকোরেশন। ডেকোরেশন বলতে বলা হচ্ছে হসপিটালে দেখবে বেশ আই সুদিং কালার দেওয়া থাকে, যাতে কোনো চোখের প্রবলেম না হয় বা রিফ্লেকশন না হয়, কারণ পেশেন্টের অনেক সময় অনেক এজেড পেশেন্টরাও তো আসে, তো যদি অ্যাক্সিডেন্ট হতে পারে, ইনজুরি হতে পারে, এমন রিফ্লেকশন হলো দেখতে পেলো না, পড়ে গেল, তো সেই সব জন্য হসপিটালের ডেকোরেশন সবসময় আই সুদিং হতে হয়, যেটা চোখে সহ্য করা যায়। তো সেরকমই হবে, কোনো রকম ইলুমিনেশন চলবে না বা ডিজাইন চলবে না। ঠিক আছে, ডিজাইনটা শুধুমাত্র তোমরা খেয়াল করবে যখন বাচ্চাদের ইউনিটে যাবে, হয়তো ওই ছোটো কার্টুন এসবের মানে ডিজাইনগুলো করা থাকে। নেক্সট হচ্ছে ডাস্ট। ডাস্ট বলতে কি, ডাস্ট তো সব জায়গাতেই আছে, এটা একটা ন্যাচারাল হ্যাজার্ড।
তো সেক্ষেত্রে কী করতে হবে, যতটা পারবো আমরা ডাস্টটাকে অ্যাভয়েড করার চেষ্টা করব। কী করে? মপিং করে, ওয়েট ডাস্টিং করে, এরকম করে আমরা মানে ডাস্টগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করব, ঠিক আছে? আর এছাড়া কি, যদি কেউ স্মোকিং করে সেটা বারণ করা, এয়ার মুভমেন্টটাকে বাড়িয়ে দেওয়া, মানে যখন দিনের বেলা যখন সানলাইট আছে তখন একটু জানলা ক্রস ভেন্টিলেশন, জানলা দরজাগুলো ওপেন করে রাখা, যাতে যদি কোনো ডাস্ট থেকেও থাকে সেটা সরে যায় বা বেরিয়ে যায়, এনভায়রনমেন্টের এয়ারটাকে একটু ক্লিন করে, সেটা দেখতে হবে। নেক্সট, পেস্টিলেন্স মানে হচ্ছে এই যে বললাম পেস্ট কন্ট্রোল। তাহলে র্যাট প্রুফ বিল্ডিং, অ্যাডিকুয়েট ড্রেনেজ সিস্টেম, সোয়েজ ডিসপোজাল। দেখবে হসপিটালের ইউনিটের ভেতর কিন্তু ওপেন সোয়েজ সিস্টেম থাকে না, সেটা ক্লোজ সিস্টেম থাকে। তো আর এছাড়া র্যাটের জন্য ইঁদুর খুব থাকে না, বা আরশোলা, ছাড়পোকা, এগুলো যেগুলো নর্মাল সেগুলো কিন্তু তার জন্যই পেস্ট কন্ট্রোল করা হয় লোকালি, ঠিক আছে? এটা গেল মোটামুটি পেশেন্টের আমরা থেরাপিউটিক এনভায়রনমেন্টের যে ফিজিক্যাল ফ্যাক্টর, এগুলো কিন্তু পরীক্ষায় আসে, যে ফিজিক্যাল ফ্যাক্টর অ্যাফেক্টিং থেরাপিউটিক এনভায়রনমেন্ট, তাহলে কিন্তু এই নোটটা লিখতে হবে, ঠিক আছে? নেক্সট, পেশেন্ট সেফটি। তাহলে পেশেন্ট যে এলো, এবার তার সেফটি আমি কি করে দেখব? তাহলে দেখে নিই আমরা পেশেন্ট সেফটি কী করে দেখতে পারি। একটা সেফ কমফোর্টেবল এনভায়রনমেন্ট হুইচ কন্ট্রিবিউটস টু দ্য ওয়েলবিং অফ দ্য পেশেন্ট অ্যান্ড হেল্প ইন রিকভারি। তাহলে সেফ কমফোর্টেবল এনভায়রনমেন্ট আমাকে দেখতে হবে। নেক্সট কী আছে, এটাও ভাবতে হবে যাতে যে এনভায়রনমেন্টে পেশেন্ট রাখলে তার কোনো ইনজুরি বা কোনো পসিবিলিটি অফ ইনজুরি যেন না হয়। তাহলে ফ্যাক্টরসগুলো কী কী? সেফটি ফর মেকানিক্যাল ইনজুরি, সেফটি ফর কেমিক্যাল ইনজুরি, এখানে জাস্ট আমরা টার্মগুলো আগে জেনে নিচ্ছি। সেফটি ফর থার্মাল ইনজুরি, সেফটি ফর ইলেকট্রিক্যাল ইনজুরি, সেফটি ফ্রম ব্যাকটেরিওলজিক্যাল ইনজুরি, সেফটি ফ্রম রেডিয়েশন ইনজুরি, সেফটি ফ্রম অ্যালার্জেন, অ্যান্ড সেফটি ফ্রম ভার্মিন, ইনসেক্টস অ্যান্ড অ্যানিমাল পেস্ট। তাহলে এবার দেখে নিই এই ফ্যাক্টরসগুলোকে আমরা কী কী করে প্রিভেন্ট করতে পারি। তার আগে একটুখানি আমরা জেনে নিই যে মেকানিক্যাল ইনজুরি বলতে আমরা কী বোঝাতে চাইছি। তাহলে মেকানিক্যাল ইনজুরি বলতে বলা হচ্ছে যে এই যে বললাম ফ্লোরটা যেন স্লিপারি না হয়, বেডটা যেন অ্যাকর্ডিং টু হাইট থাকে, স্ট্রেচার হুইল চেয়ারের যে চাকাগুলো আছে সেটা যেন ঠিক থাকে, দেখা গেল চালানোর সময় হঠাৎ করে ভেঙে গেল, সেগুলো যেন না হয়, এগুলোকে মেকানিক্যাল ইনজুরি বলা হচ্ছে। তো সেগুলো আমি কি করে প্রিভেন্ট করব এই মেকানিক্যাল ইনজুরিটা? তাহলে আমার বেড হাইট যদি আমি মেনটেন করার চেষ্টা করি পেশেন্টের সাথে, বা রেগুলার বেসিসে যদি চেক করা হয়, ফ্লোর যেটা স্লিপারি ছিল সেখানে যদি আমি কোনো মোটা ম্যাট্রেস, মোটা শীট দিয়ে দিই, তাহলে স্লিপারিটা হবে। নেক্সট, স্ট্রেচার হুইল চেয়ার যেগুলো আমরা রেগুলার বেসিসে চেক করব, ওখানে কোনো ব্রেকেজ আছে কি না, বা হ্যান্ডেলিংটা প্রপারলি করব, যাতে পেশেন্টকে মেকানিক্যাল ইনজুরি থেকে আমরা সেভ করতে পারি। নেক্সট, এছাড়া সাইড রেল, পেশেন্ট ফল ইনজুরি হতে পারে, তাহলে সাইড রেল দিতে পারি পেশেন্টকে, ঠিক আছে? আর বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট থাকে, অনেক সময় পেশেন্টের খুব কাছে থেকে যায়, হয়তো কোনো নাইফ ডিশ, কিডনি ডিশ রয়ে গেল, সেগুলো যেন কখনো পেশেন্টের রিচের মধ্যে না থাকে, পেশেন্ট হাত দিয়ে যেন সেগুলো না ধরতে পারে, একটু সরিয়ে রাখা। দেখা গেল আনকনশিয়াস পেশেন্ট বা সেমি কনশিয়াস পেশেন্ট, কনফিউজড পেশেন্ট, তারা তো বুঝবে না যে কোনো একটা অ্যাক্সিডেন্ট বা ইনজুরি হতে পারে, তাহলে সেগুলো আমাদেরকে সবসময় সেফ ডিস্ট্যান্সে রাখতে হবে। নেক্সট, কেমিক্যাল ইনজুরি। কেমিক্যাল ইনজুরি বলতে বলা হচ্ছে যেগুলো এক্সটার্নালি বা ইন্টারনালিও হতে পারে, ইনজুরি হতে পারে। সেক্ষেত্রে কি, হয়তো কোনো ড্রাগ শেষ হয়ে গেছে বা ওয়েস্ট হয়ে গেছে, এক্সপায়ারি ডেট চলে এসেছে, তাহলে কি করলাম, আমি বেসিনে ফেলবো বলে ওখানে রেখে দিলাম বেসিনের পাশে, কিন্তু আমি সেটা কিছু করিনি, মানে আমি অন্য কাজে হয়তো ব্যস্ত। কী হলো, পেশেন্ট বোঝে না, পেশেন্ট খেয়ে নিল, যদি ইনজেকশন করে ফেলে। আবার অনেক সময় হয় আমরা বোতলগুলো যেহেতু রিইউজ করি, কাচের বোতলগুলো, দেখা গেল সেই বোতলে যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে বলে আমি আরেকটা অন্য কোনো সলিউশন এনে ওখানে রেখে দিলাম,
তাহলে এবার যে কাজের যেটা নয় সেটা নিয়ে গেলে যদি কেউ অ্যাসিড রাখে তাহলে স্কিনটা বার্ন হয়ে যেতে পারে, তাহলে সেক্ষেত্রে এক্সটার্নাল ইনজুরিও হতে পারে, আবার কেউ যদি কনজিউম করে ইন্টারনাল ইনজুরিও হতে পারে। তাহলে সেটার ক্ষেত্রে আমি কি করতে পারি, প্রপারলি লেবেলড হতে হবে, এবং পয়জনাস যদি কোনো ড্রাগ থেকে থাকে তাহলে সেটা সবসময় আমাকে লেবেল করতে হবে এবং আউট অফ রিচ লক অ্যান্ড কি রাখতে হবে, যাতে কারোর হাতে না আসে এক্সেপ্ট হেলথ কেয়ার প্রফেশনালস। এছাড়া অনেক সময় ডবল ডোজ খেয়ে নিতে পারে কেউ, সেটাও ওয়ান টাইপ অফ পয়জনিং, তাহলে সেটাও কিন্তু আমাকে প্রিভেনশন করতে হবে এই ড্রাগটাকে সেফ কাস্টাডিতে রেখে। নেক্সট, থার্মাল ইনজুরি। থার্মাল ইনজুরি বলতে বলা হচ্ছে যে কোনো গরম হিট থেকে যে ইনজুরিটা হচ্ছে, যেমন রুম হিটার, রেডিয়েন্ট ওয়ার্মার, স্টিম ইনহেলেশন, হট ওয়াটার ব্যাগ, এগুলো থেকে। তো এগুলো আমি কি করে প্রিভেন্ট করতে পারি? সিম্পলি যখন আমি হট ওয়াটার ব্যাগটা দিচ্ছি পেশেন্টকে ইউজ করার জন্য, আমি তার বাটনটা ঠিক করে লাগানো আছে কিনা চেক করে নেব, কোনো জল লিক করছে কিনা দেখে নেব, কাপড় দিয়ে র্যাপ করে দেব। থার্মাল ইনজুরির ক্ষেত্রে আমি মনিটরটা সবসময় ক্লোজ অবজারভেশনে রাখবো, তার টেম্পারেচারের যে সেন্সার সেটা সাউন্ডটা বাড়িয়ে রাখবো, যাতে টেম্পারেচার বাড়লেই আমি বুঝতে পারি। কোনো ইনফ্লামেবল আর্টিকেলস আমি ইউনিটের ভেতর রাখবো না। এভাবে আমরা থার্মাল ইনজুরিটা প্রিভেন্ট করতে পারি। নেক্সট, ইলেকট্রিক্যাল ইনজুরি। তোমরা জানো ইলেকট্রিক্যাল সুইচে কারোর হাত দেওয়ার কথা নয়। স্পেশালি দেখবে যখন তোমরা সাইকিয়াট্রি ইউনিট ভিজিটে যাবে, ওদের সুইচগুলো কিন্তু অনেক ওপরে হয়, যেটা মানে আমরা হাতের বাইরে, আমরা রিচ করতে পারবো না। সেই সুইচগুলো, সুইচ, ফ্যান সমস্ত একদম মানে কার্নিশের কাছে হয়, কেননা পেশেন্টকে যাতে ইলেকট্রিক্যাল ইনজুরি থেকে সেভ করা যায় সেজন্য ওই সুইচগুলো অন করা হয়। তার জন্য লম্বা লম্বা লাঠি থাকে সেগুলো দিয়ে, ঠিক আছে। নেক্সট, ইলেকট্রিক্যাল ইনজুরি বলে ফেললাম। নেক্সট, মাইক্রোবায়োলজিক্যাল ইনজুরি। মাইক্রোবায়োলজিক্যাল ইনজুরি বলতে যেটা বলা হচ্ছে মানে কোনো মাইক্রোবস থেকে যে ইনজুরি, সেটা ভাইরাল ইনফেকশন হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে। তাহলে ভাইরালের মধ্যে কি HIV ইনফেকশন, HPV, হেপাটাইটিস বি ভাইরাস ইনফেকশন, র্যাবিস ইনফেকশন, ডিপথেরিয়া এক্সেট্রা। তাহলে এগুলো ম্যান টু ম্যান ট্রান্সফার হয়, মানে আমরা পড়েছি নোসোকোমিয়াল ইনফেকশন। তো সেক্ষেত্রে কী করা হয়, যাতে এই মাইক্রোবায়োলজিক্যাল ইনজুরিগুলো বা ইনফেকশনটা স্প্রেড না করে, তাহলে প্রপার প্রোটেকশন নিতে হবে। তার জন্য কী আছে, স্ট্যান্ডার্ড সেফটি প্রিকশন, যেগুলো আমরা ইনফেকশন কন্ট্রোলে পড়েছি। PPE পরবো, তার ভেতরেই গ্লাভস আছে। তাহলে এগুলো আমাকে মেনটেন করতে হবে। প্রপার বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট করব, যাতে ইনফেকশনটা স্প্রেড না করে বা মাইক্রোবায়োলজিক্যাল ইনজুরি না হয়। নেক্সট, রেডিয়েশন ইনজুরি। রেডিয়েশন মানে বুঝতেই পারছো, ইনজুরি ফ্রম দ্য রে। সেটা কি, এক্স রে, রেডিয়াম রে, মানে যেখানে আমি ট্রিটমেন্ট করছি রেডিয়েশন দিয়ে বা ইনভেস্টিগেশন করছি, দেখা গেল এক্সেসিভ এক্সপোজারের জন্য পেশেন্টের কিন্তু ইনজুরি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু তাহলে আমাকে প্রোটেকশন নিতে হবে। এক্সরেতে যারা কাজ করে তাদের না একটা পার্টিকুলার ব্যাচ থাকে, তাতে আমার সেন্সিটিভিটি মার্কার আছে, যে এই মার্কিংয়ের বেশি যদি ওঠে মানে এক্সপোজ হয়ে যায় মানে হেলথ কেয়ার প্রফেশনাল, তখন কিন্তু তাকে কিছুদিনের জন্য সরিয়ে দেওয়া হয় অন্য ডিপার্টমেন্টে। কেন, তার থেকে এক্সেসিভ হয়ে গেলে সেটা কার্সিনোজেনিক এফেক্ট দেখাতে পারে, আমার হেলথ কেয়ার প্রফেশনাল সিক হয়ে যাবে। সেই জন্যে ওই রেডিয়েশন ইনজুরি যাতে না হয় এগুলো খেয়াল করতে হয়। প্লাস পেশেন্টের ক্ষেত্রে কি, যাতে বেশিক্ষণ এক্সপোজার না হয়, বারবার এক্সপোজ না হয়, সেইগুলো খেয়াল রাখতে হবে। এবং এক্সরের সময় কোনো মেটাল যাতে তার শরীরে না থাকে। আমরা যখন এক্সরেতে পাঠাবো কোনো মেটাল, ইভেন জিজ্ঞেস করব যদি কোনো ট্রান্সপ্ল্যান্ট থাকে, দাঁতে অনেকের থাকে বা হিপে থাকে, সেগুলো কিন্তু আমাদের জেনে নিতে হবে, ঠিক আছে। অ্যালার্জিক ইনজুরি। অ্যালার্জিক ইনজুরি মানে যে পেশেন্টের যেটাতে অ্যালার্জি আমরা জানিই না, হয়তো সালফারে অ্যালার্জি আছে কারো, তাহলে কী হলো, তাকে সালফার ইঞ্জেকশানই দেওয়া হলো। তাহলে কি, তার তো এটাই মানে হয়তো আমরা হিস্ট্রি নিইনি, তাহলে হিস্ট্রি না নেওয়াটার দোষ কিন্তু আমাদের হেলথ কেয়ার প্রফেশনাল, যে হিস্ট্রি কেন নিইনি আমরা, যেহেতু এডুকেটেড পার্সন, আমাদেরই কিন্তু দায়িত্ব হিস্ট্রিটা নেওয়া। তো তোমার কোনো অ্যালার্জি আছে, কোনো কিছুতে অ্যালার্জি হয়, এই যে জেনে নেওয়া, সেটাতেই কিন্তু আর কি বুঝতে পারবে যে তার কোনো অ্যালার্জি আছে কি না।
জেনে নিলে তাহলে আর সালফার বা যেটাতে তার অ্যালার্জি সেই রিলেটেড ড্রাগ নিশ্চয়ই দেবে না। এছাড়া আরও অনেকের যেমন পিলোতে অ্যালার্জি, কটনে অ্যালার্জি হয়, বা অনেকের দেখবে গ্লাভস পরলে যে ফ্রেঞ্চ চপের গুঁড়ো সেটাতে অ্যালার্জি হয়। মানে যার যেটাতে অ্যালার্জি আমাদের কিন্তু হিস্ট্রি নিতেই হবে, ঠিক আছে, যাতে আমরা, বা অনেকে খেতে দিয়েছো তুমি, দেখা গেল ডিম সে খায় না, ডিম অ্যালার্জি, তাহলে সেটা আমরা প্রিভেন্ট করতেই পারি, তাকে আর ডিম না দিয়ে মাছ দেওয়া যেতে পারে, ঠিক আছে, এভাবে। বা অনেকের ম্যাট্রেসে অ্যালার্জি হচ্ছে, তাহলে কি ম্যাট্রেসটাকে কাভার করে দিয়েও আমরা এই অ্যালার্জিক ইনজুরিটা প্রিভেন্ট করতে পারি। নেক্সট, ভার্মিন, ইনসেক্টস অ্যান্ড অ্যানিম্যালস পেটস ইনজুরি। মানে অনেক সময় হয় যে হসপিটালে জানোই তো ইঁদুর, তারপরে আরশোলা এগুলো থাকে, মাইটস, সেগুলো আর কি মাঝে মাঝে পেস্ট কন্ট্রোল দিয়ে মানে ট্রিটমেন্ট করানো হয় যাতে এগুলো না থাকে। তাদের বিভিন্ন ধরনের যে ইনসেকটিসাইড আছে সেগুলো দিয়ে আর কি স্প্রে করা হয়, এবং রেগুলার বেসিসে এটা মনিটরিংও করা হয় যে এগুলো কোনো পেশেন্টকে অ্যাফেক্ট করছে কি না সেটা দেখা হয়, ঠিক আছে। নেক্সট, সাইকোসোশ্যাল অ্যান্ড অ্যাস্থেটিক ফ্যাক্টর। সাইকোসোশ্যাল মানে এটা হচ্ছে একটা পেশেন্টের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। মানে পেশেন্টের মেন্টালিটি, সে সোশ্যালি কীভাবে মিট করছে। একটা পেশেন্ট একটা নতুন এনভায়রনমেন্টে এসছে, নতুন নতুন মানুষ, এই যেমন তোমরা আসবে হস্টেলে, তোমাদের মধ্যেও কিছু কিছু চেঞ্জেস আসবে। দেখবে বাড়িতে যেমন ছিলে, যখন 2 মাস বা 3 মাস পর বাড়ি ফিরবে, মা বাবা বা যারা তোমাদেরকে ক্লোজ দেখেছেন তারা কিন্তু বলবে একটু হলেও বদলেছিস, বা তোমরা অনেক ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে, অ্যাকচুয়ালি বলতে চাইছি, ঠিক আছে। তো পেশেন্টরাও তেমনি, যখন পেশেন্ট আসছে, পেশেন্টের বাড়ির লোক তো আর পেশেন্টের সাথে থাকে না, তার ভেতরে কিন্তু কিছু চেঞ্জেস আসে। সেটা কেমন, পেশেন্টের এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে, সেটা তার অসুস্থ হওয়ার লেভেল অনুযায়ী হয়। হয়তো যে এসেছে সে শিডিউল একটা অপারেশন করাতে এসেছে, সে জানে অপারেশন হবে, তার মেন্টালিটি যেমন হবে। যে এমার্জেন্সি থেকে পেশেন্টটা এসেছে সে কিন্তু কিচ্ছু জানে না, তার মেন্টাল স্ট্যাটাস কিন্তু ডিফারেন্ট হবে, কেননা সে কমপ্লিটলি অ্যাংজাইটিতে আছে, সে জানেই না তার কি হয়েছে, তার কি করা হবে, বা এখন তার কি কন্ডিশন আছে। তো সেই ক্ষেত্রে এই ফ্যাক্টরগুলো কিন্তু খুব ম্যাটার করে। তার ইনফেকশনের যে নলেজ, তার কিন্তু কোনো নলেজই নেই, সেই জন্যে নার্সের হচ্ছে মেন এখানে রোল। নার্স তাকে চেষ্টা করবে এই যে মেন্টাল ট্রমা, স্ট্রেস, ইনসিকিউরিটি, সেগুলো থেকে আইডেন্টিফাই করে তাকে রিলিফ দেওয়ার। পেশেন্টরা মোটামুটি কিসে সাফার করে, ইনসিকিউরিটি, আনমেট নিডস। এসে বলে না সিস্টার আমি পেটেন, দেখুন আমারটাই হলো না, অ্যাংজাইটি করে, টেনশন করে, ফ্রাস্ট্রেশন, স্লিপলেসনেস। তোমরা যখন সকালে গিয়ে বলবে ঘুম হয়েছে, দেখবে বলবে ঘুম হয়নি, যাদের হয়েছে তারা বলবে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন সাইকোসোশ্যাল ফ্যাক্টর। সারা রাত যে মানুষটা ঘুমায়নি, তোমার সাথে কি করে সে হাসি মুখে কথা বলবে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই যে আমার সাথে রেগে রেগে কথা বলছে, এর পেছনের কারণটা কি, সেটা খোঁজাই কিন্তু আমাদের কাজ। তাহলেই দেখবে তুমি তার প্রবলেমটা সলভ করতে পারছো, ঠিক আছে। নেক্সট, এই যে দেখো, টু প্রিভেন্ট দোজ সাফারিং, ক্রিয়েটিং কন্ডিউসিভ সাইকোসোশ্যাল এনভায়রনমেন্ট ইজ দ্য নার্সেস প্রাইম রেসপন্সিবিলিটি। বোঝা গেল? The nurse must be aware of psychosocial support of the patient. The patient will be appreciated help to meet their health needs. এবার পেশেন্ট যদি তোমাকে সবই বলল এবং দেখবে পেশেন্ট তোমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তেমনি তোমারও কাজ পেশেন্টকে অ্যাপ্রিসিয়েট করা, যে আপনি ভালো করেছেন, আপনি প্রবলেমগুলো বললেন, তাহলে আমি দেখছি আমি আপনার প্রবলেমটা সলভ করতে পারি কিনা। হয়তো তুমি গেছো, তোমাকে বললো দেখুন সিস্টার 2 দিন ধরে বেডশিটটা চেঞ্জ হয়নি, তার জন্য তার মন খারাপ। তো তুমি সিস্টারকে বলে দেখলে অ্যারেঞ্জ করে তুমি বেডশিটটা চেঞ্জ করে দিতে পারলে, তাহলে তুমি তাকেও অ্যাপ্রিসিয়েট করো যে আপনি বলেছেন বলে এইটা কিন্তু চেঞ্জ হলো, এবার নিশ্চয়ই আপনার ভালো লাগছে, ঠিক আছে। এটা যেমন তুমি অ্যাপ্রিসিয়েট করলে, তেমনি পেশেন্টেরও কিন্তু মাইন্ডটা চেঞ্জ হবে যে না, আজকে আমি একটা ভালো বেডশিটে, একটা কাঁচা বেডশিটে বসবো বা শোবো, থাকবো। এটা কিন্তু তার ওয়েলবিংকেও আর কি অ্যাপ্রিসিয়েট করা, ঠিক আছে। আর কি অ্যাস্থেটিক ফ্যাক্টর। অ্যাস্থেটিক ফ্যাক্টর বলতে বলা হচ্ছে এখানে 2টো ফ্যাক্টর আছে, সে কনশাস আছে না আনকনশাস। যদি কনশাস থাকে তবেই আমি অ্যাস্থেটিক ফ্যাক্টরটা দেখতে পাবো, ঠিক আছে। তাহলে সেই মানে
নার্সকে এতটাই স্কিলফুল হতে হবে যাতে সে এটা বুঝতে পারে যে পেশেন্টটা কনশাস আছে না আনকনশাস না সেমি কনশাস বা কনফিউজ। ঠিক আছে, তাহলে পেশেন্ট যত কনশাস হবে তত তোমাকে বলতে পারবে যে তার কি সেন্স বা ওয়েলবিং, সেন্স অফ ওয়েলবিং পেশেন্ট নিজেই কিন্তু তোমাকে বলবে। তুমি যদি ঘরে কার্টেনটা পাল্টে দাও, এসে বেডটা সুন্দর করে গুছিয়ে দিলে, তার ইউনিটটা টাইডি করে দিলে, সে কিন্তু সঙ্গে সঙ্গে তোমাকে রিপ্লাই দেবে, সিস্টার আজকে ভালো লাগছে, ওয়ার্ডটা বা আমার ইউনিটটা সুন্দর লাগছে। এই যে একটা সেন্স, অ্যাস্থেটিক সেন্স, সেটাকেই বলা হচ্ছে। দেখা গেল কোনো একটা রুমে খুব গন্ধ ছিল, কিন্তু তুমি আসার সাথে সাথে সুইপারকে বললে দাদা প্লিজ এটা একটু ক্লিন করে দিন, দিয়ে তুমি এবার একটা রুম ফ্রেশনার দিয়ে দিলে, তাহলে কি পেশেন্টটা দেখবে সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবে যে বাহ বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। তাহলে এই যে পেশেন্টের একটা সেন্স অফ ওয়েলবিং বা অ্যাস্থেটিক সেন্স, একটা ভালোকে ভালো বলা, সেটা কিন্তু শুধু তোমার জন্যই হলো, তো সেইটা কিন্তু মেনটেন করতে হবে। বা দেখবে অনেক সময় হয় কোনো পেশেন্ট হয়তো প্রচণ্ড পেনে ছটফট করছে, তখন কি হলো, কোনো সিস্টার এসে, ডাক্তার এসে তার ম্যানেজমেন্ট করলো, করে আস্তে আস্তে ঘন্টা দুয়েক পরে তার পেন কমলো, তাহলে কিন্তু আদার্স যে পেশেন্টরা ছিল তারাও কিন্তু সেটা সেন্স করবে যে না, এখানে পেশেন্টের প্রবলেম হলে তার জন্যে হেলথ কেয়ার প্রফেশনালসরা আছে, অতএব টেনশনের কোনো কারণ নেই। ঠিক আছে, তাহলে আর আরেকটা যেটা করা হয় যে অ্যাকচুয়ালি সিরিয়াসলি ইল, সেই সমস্ত পেশেন্টকে কিন্তু কখনো সেপারেট করে রাখা হয় না, তাদের জন্য ইন্টেন্সিভ কেয়ার ইউনিট আছে বা ক্লোজ অবজারভেশনে পেশেন্টকে রাখা হয়। ঠিক আছে, এটা মোটামুটি গেল অ্যাস্থেটিক ফ্যাক্টার্সগুলো। আর স্পেশালি আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যেমন ধরো কিছু বেডরিডেন পেশেন্ট থাকে যারা মানে বেডেই আর কি ডিফিকেশন বা ইউরিনেশন করে, সেক্ষেত্রে কি করা উচিত অ্যাজ এ হেলথ প্রফেশনাল, মানে একটা কার্টেন দেওয়া বা তার ইউরিনাল বা কমোডটা ব্যবস্থা করা বেড সাইডে, যাতে পেশেন্টটার কোনো প্রাইভেসি নষ্ট না হয়, সেটা কিন্তু লক্ষ্য করা নার্সের একটা প্রাইম কাজ। ঠিক আছে, নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে পেশেন্টস অ্যাডজাস্টমেন্ট টু দ্য হসপিটাল। এই যে পেশেন্ট বাইরে থেকে এলো, তাহলে সেখানে সে কীভাবে হসপিটালে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করছে দেখে নিই। ফার্স্ট, যদি পেশেন্ট মানে পার্সন, যে কোনো পার্সন যে হসপিটালে আসছে তার সিকনেস নিয়ে, তাকেই আমরা পেশেন্ট বলছি। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, পেশেন্ট মে বি ম্যান অর ওম্যান, বয় অর গার্ল, ইনফ্যান্ট অর এল্ডারলি পার্সন, যে কেউ হতে পারে, তাদের প্রত্যেকেরই আর কি হোপস অ্যান্ড ডিজায়ার আছে, লাইকস অ্যান্ড ডিসলাইকস আছে, স্ট্রেংথ অ্যান্ড উইকনেস আছে, আমরা সবাই জানি। নেক্সট, সোশিও ইকোনমিক কন্ডিশন, তাহলে সেটা যে কোনো লেভেলের পেশেন্ট বা পার্সন আমাদের হসপিটালে আসে, অ্যাকর্ডিং টু এডুকেশনাল লেভেল বলতে পারি, অ্যাকর্ডিং টু ইকোনমিক্যাল স্ট্যাটাস বলতে পারি, বা নিউট্রিশনাল লেভেল বলতে পারি। ঠিক আছে, নেক্সট কালচারাল ব্যাকগ্রাউন্ড, প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড থেকেই কিন্তু পেশেন্টরা হসপিটালে আসে, সেই জন্য আমাদের কাছে প্রত্যেকটা মানুষই কিন্তু সমান। আমাদের কাছে যারা আসছে, ইররেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, সেক্স, পলিটিক্স, রেস, আমরা কেয়ার দেব। আমার কাছে অসুস্থ মানুষ এসেছে, আমার কাছে পেশেন্ট এসেছে, আমরা কিন্তু আর কিছু ভাববো না, সে আমরা ট্রিটমেন্ট করব, সে বাড়ি যাবে। অতএব এখানে কিন্তু আমাদের কোনো কালচারাল ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না, কেউ কখনো এগুলো ডিভাইড করবে না, আমার কাছে সে পেশেন্ট। ঠিক আছে, তাহলে অ্যাজ এ নার্স শুড রেসপেক্ট ইন্ডিভিজুয়াল উইথ ডিফারেন্ট সোশিও ইকোনমিক, কালচারাল অ্যান্ড হেলথ স্ট্যাটাস ডিউরিং কেয়ার ইন হসপিটাল। নেক্সট, এফেক্ট অফ হসপিটালাইজেশন অন পেশেন্ট অ্যান্ড ফ্যামিলিস, মানে হসপিটালাইজেশন হলে দেখবে বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, সেক্ষেত্রে কিন্তু মানে পেশেন্ট যেমন অ্যাংজাইটি ফিল করে, বাড়ির লোকেরও কিন্তু অনেক ধরনের মেন্টাল প্রবলেম বা সমস্যায় পড়ে। সেগুলোর মধ্যে কী কী, অ্যাংজাইটি অ্যান্ড ফেয়ার। তাহলে সেক্ষেত্রে কী আছে, একটা আনসার্টেনটি, কেননা সে কিছুই জানে না যেখানে ভর্তি হয়েছে, বা বাড়ির লোকেরও সেম, যে কী ট্রিটমেন্ট হবে, কখন ডাক্তার আসবে, কখন ওষুধ পাবে, কী খাওয়া দাওয়া করবে, প্রচুর টেনশন থাকে। কিন্তু সেগুলো কি করে আমরা যদি নলেজ দিয়ে তাদেরকে জানাই যে এই
হতে চলেছে, মানে প্রপার এক্সপ্লেনেশন, তাহলে কিন্তু আবার এই এফেক্টগুলো থাকবে না। তাহলে মোটামুটি এই এফেক্টগুলো কী কী হচ্ছে, অ্যাংজাইটি অ্যান্ড ফেয়ার অবশ্যই থাকে, ঠিক আছে, কেননা সে কোনো একটা অনিশ্চয়তার মধ্যে এসেছে, সে কিছু জানেই না কি প্রসিডিওর তার সাথে হতে চলেছে, কি হবে, তাই সে অ্যাংজাইটি অ্যান্ড ফেয়ারে থাকে। নেক্সট, অ্যাঙ্গার অ্যান্ড হস্টিলিটি। অনেকেই খুব রেগে যায়, আমরা জানি কেন, যে এবার কত পরীক্ষা করাবে, তাহলে তার জন্য ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হতে পারে সে একমাত্র আর্নিং মেম্বার, সেই হয়তো হসপিটালে ভর্তি হয়ে গেল, তাহলে তার সংসারটা কী করে চলবে, তার জন্য কিন্তু অ্যাঙ্গার হতে পারে, হস্টিলিটি দেখাতে পারে, ঠিক আছে। নেক্সট, ফিজিওলজিক্যাল ডিস্টারবেন্সেস। তাহলে আমরা কী করি, সকালে গিয়েই বলি উঠুন উঠুন বিছানাটা করবো, অনেকেই সকালে ঘুম থেকে না উঠতে পারে, বা মুখটা ধুয়ে নিন, আমরা অনেককে স্পঞ্জিং দেবো যারা পারছে না, বেড রিডেন, তাহলে সেক্ষেত্রে তাদের কিন্তু ডেলি রুটিন একটু চেঞ্জ হচ্ছে, তাহলে ঘুম কম হতে পারে, খিদে কমে যেতে পারে, হসপিটালের খাবার অনেকে পছন্দ করে না। নেক্সট, টয়লেটটা মানে সবাই যাচ্ছে, সেটা তার একটা ইরিটেশনের কারণ হতে পারে, ঠিক আছে। নেক্সট, গ্রিফ অ্যান্ড মৌরিং। গ্রিফ হচ্ছে একটা কমপ্লেক্স ইমোশনাল রেসপন্স, যেটা মানে কেউ কখনো লস মানে এক্সপায়ার করে গেছে সাডেনলি, কেউ হঠাৎ খবর শুনলো, তাহলে এই যে মন খারাপ একটা, ওটাকেই বলা হচ্ছে গ্রিফ অ্যান্ড মৌরিং। নেক্সট, লস মে বি রিলেটেড টু এ ফ্রেন্ড। এই যে লসটা, সেটা কোনো জব লস হতে পারে, লাইফের কোনো পার্টিকুলার মানে ফেভারিট কোনো পার্সন হতে পারে, ফ্রেন্ড লস হতে পারে, তার জন্য অ্যাংজাইটি ফিল করতে পারে, ডিপ্রেশন, আইসোলেশন, এগুলো সবই হচ্ছে গ্রিফের পার্ট, ঠিক আছে। আর ডিনায়াল হচ্ছে অস্বীকার করা, একটা ডিফেন্স মেকানিজমের এটা একটা পার্ট। এইখানে কি হয়, পার্সনকে মানে পেইনফুল যে কন্ডিশনটা আছে বুঝতে পারছে, যে ফ্যামিলি বা রিয়েলিটি, কিন্তু তখন কি করে, অস্বীকার করার চেষ্টা করে। মানে ধরো একটা এক্সাম্পল, যে একটা ক্যান্সার হয়তো কারোর ধরা পড়েছে, তো সাডেনলি এটা সত্যি একটু পেইনফুল, এখনও ট্রিটমেন্ট করা যাচ্ছে, তো সে কী করলো, বললো যে না না ও কিছু হয়নি, এভাবে ডিফেন্স মেকানিজম দিয়ে এটাকে, ওই পেনটাকে ভুলে থাকা, ঠিক আছে। তো মোটামুটি এই অবধি আমরা একটু স্টার্ট করি ইউনিটটা, কেননা এরপরে যেটা আমরা আরও যাব সেটা হচ্ছে একটু ক্রিটিক্যাল চ্যাপ্টারে ঢুকবো। এই অবধি আজকে থাক, ওকে।